আলাদা হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। 3 দিনের রিমান্ডে মেনন সুজন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণসমাবেশ, নেতাকর্মীদের ঢল, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নিহত এক, বকেয়া বেতনের দাবিতে একাধিক কারখানায় বিক্ষোভ, সড়ক অবরোধ। ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিতে ভাসছে একাধিক রাজ্য, প্রাণহানি বেড়ে 226, সহায়তার আহ্বান। এবং নতুন ফরম্যাটে আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনে মাঠে নামছে এসি মিলান, লিভারপুল, রিয়াল সহ 10 দল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এদিকে আলাদা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন বিচারক। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। একই সঙ্গে নেওয়া হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও। রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এছাড়া ছাত্র আন্দোলন ঘিরে ফজলু নামে এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাসানটেক থানার মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকেও 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে তারা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ প্রত্যেকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহ ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে, আর রাতে রাজধানীর মহাখালী থেকে আটক হন শাহরিয়ার কবির। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও 3 দিন এবং ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফিকে আরও 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ভারতে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালত তার জামিন মঞ্জুর করে। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা চলমান রয়েছে। এদিকে আজ বিকেলে তাকে সিলেট থেকে ঢাকায় পাঠানোর কথা রয়েছে। গেল 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি। 24 আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে আয়নাঘর সহ যেসব স্থানে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে। সম্প্রতি সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গেল 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ।
সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো এলাকা। তাদের উজ্জীবিত রাখতে মঞ্চে সাংস্কৃতিক পরিবেশন করছে যশোরের শিল্পীরা। বেলা 2:30টার দিকে মঞ্চে আসবেন কেন্দ্রীয় নেতারা। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, বিএনপির গণসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে পেশাজীবী নেতৃবৃন্দ সেখানে বসবেন এবং এখানে মুক্তিযুদ্ধ দলের নেতৃবৃন্দ বসবেন। অনুগ্রহপূর্বক যাদের নাম বললাম তাদের বাইরে কেউ আমাদের মঞ্চের বাম পাশের চেয়ারগুলোতে বসবেন না। আপনারা সবাই উঠে যান এবং ওনাদের বসতে দিন। মঞ্চের ডান পাশে মহিলাদের বসার ব্যবস্থা করা আছে। মহিলাদের বসার জায়গায় আমাদের ছেলে ভাইরা যেন কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি না করে বা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে, সেই ব্যাপারে এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা দায়িত্ব পালন করবেন। অনুগ্রহ করে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। এখানে ব্যানারের ক্ষেত্রে দল যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বাইরে যদি কেউ ব্যানার আনেন তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কথাটি দুঃখের সাথে আমার বলতে হচ্ছে, পরে আপনারা কষ্ট পাবেন না। সুতরাং নিয়মের বাইরে কেউ যদি ব্যানার এনে থাকেন আপনাদের স্বার্থেই সেই ব্যানার গুটিয়ে ফেলুন। সমাবেশটি হওয়ার কথা সেটি কিন্তু প্রাথমিক যে পর্ব, প্রথম পর্ব, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব কিন্তু শেষ হয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই সেই সমাবেশের যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হবে এবং বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এই গণসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ সফল করতে এসেছেন এবং আজকের এই সমাবেশটি মূলত যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেই সমাবেশের আয়োজন, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় আজকেও কর্মসূচি পালন করা হচ্ছে এবং বেলা 2:30টার নির্ধারিত সময় দেয়া আছে এই সমাবেশের দ্বিতীয় যে আনুষ্ঠানিক পর্ব, দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বক্তারা কথা বলবেন এবং আমরা সকাল থেকে এসে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের যেই চলমান আন্দোলন সেটি কিন্তু এখনো শেষ হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিজয় এলেও সেই বিজয় চূড়ান্ত নয় দাবি করে বিএনপি নেতারা যেটি বলছেন যে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত সফলতা আসবে না এবং সেই কারণে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্রের নির্দেশে দলীয় নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি কেন্দ্র থেকে যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের নির্দেশনা তারা মেনে নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তারা এবং বেলা 2:30টার সময় এই নির্ধারিত সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে এই সমাবেশের মধ্য দিয়ে
নিয়ে নেতাকর্মীদের প্রতি নতুন কোনো বার্তা বিএনপির হাইকমান্ড থেকে দেওয়া হয় কিনা প্রধান অতিথির বক্তব্যের পরে জানা যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সমাবেশের ঢল নেমেছে নেতাকর্মীদের, সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাস্কট গার্মেন্টসের এক নারী শ্রমিক মারা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বন্ধ থাকা জিরাবো এলাকার কারখানাটির সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এই সময় পাশের রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে নিহত হয় রোকেয়া নামের এক শ্রমিক। গাজীপুরের কালিয়াকৈর ও সারাবোতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, সকালে চন্দ্রার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ আটকে দিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইলসের শ্রমিকরা। বেক্সিমকো টেক্সটাইলসের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে এই অর্থ দেবে বিশ্ব ব্যাংক। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তরণে সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে নীতি সহায়তা ঋণ হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেবে তারা। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, আবার ওই টাকাও দেবে না। সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। দর্শক দেখছেন সংবাদ দুপুর। মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান, নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন চিন্তক ও কবি ফরহাদ মজহার। দুপুরে হাইকোর্টের মাজার গেটে আয়োজিত মাজার ভাঙার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রার শুরুতে একথা বলেন তিনি। বলেন, মাজার সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়াতে কিছুটা হলেও সেকুলাররা দায়ী। পরে আয়োজকদের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়, যেখানে বলা হয় সব মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। মব জাস্টিস, মোরাল পুলিশিং ও নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান বক্তারা। পরে গণপ্রতিরোধ যাত্রা করে সচিবালয় অভিমুখে যায়, যেখানে বাম রাজনৈতিক দলে নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। ফৌজদারি অপরাধ ঘটেছে, এটা মাজার বনাম কি আপনার আমাদের ধর্ম এই বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। দেখছেন সংবাদ দুপুর। বিএনপির গণসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সকাল থেকে তো বিএনপির গণসমাবেশ চলছে, আপনি জানাবেন সমাবেশের বর্তমান চিত্র কেমন দেখছেন? গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই কিন্তু সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা 2:30টার সময় থেকেই সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং ঢাকা সহ ঢাকা আশেপাশের বিভিন্ন জেলা থেকে
বিএনপি সহ এর সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আজকের এই গণতন্ত্র আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেই সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে তারা এসছে এবং বেলা 12টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গণসমাবেশের যেই কর্মসূচি সেই কর্মসূচির প্রথম পর্ব শেষ হয় এবং 1:45টার দিকে সেই সাংস্কৃতিক পর্ব শেষ হওয়ার পর বেলা 2:30টায় নির্ধারিত সময়ে আজকের এই গণসমাবেশের দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়টি শুরু হয়েছে এবং যদিও ইতিমধ্যে আর কি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যারা অতিথি রয়েছেন তারা এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে এবং কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি দলের নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা কিন্তু বক্তব্য রাখবেন এবং আজকের যে এই সমাবেশকে কেন্দ্র করে এই নয়াপল্টনের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে বিগত 16-17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন চলছে সেই আন্দোলনের সবচেয়ে ভুক্তভোগী রাজনৈতিক দল কিন্তু বিএনপি এবং এই দলটির যেই ত্যাগ সেই ত্যাগের বিষয়টি ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই বিষয়টি কিন্তু এই সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন এবং তারা যেটি বলছেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেও বিএনপির 422 জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং দীর্ঘ এই পথ পরিক্রমায় গণতান্ত্রিক আন্দোলনের যে পথ পরিক্রমা সেই পথ পরিক্রমায় প্রায় 1551 জন বিএনপির নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং বিএনপি নেতারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং পুনঃপ্রতিষ্ঠার যেই দাবি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল এই যে বিএনপি এবং তার যুগপৎ আন্দোলনের যে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে যে আন্দোলন চলছিল তাদের যে এক দফা দাবি যে সরকার পতনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবেন এবং কেন্দ্র থেকে যে ধরনের নির্দেশনা দেবে যেই ধরনের কর্মসূচি দেবে সেই ধরনের কর্মসূচি তারা বাস্তবায়ন করবে এমনটি কিন্তু দাবি করছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেটি বলছেন যে দেশ জুড়ে যত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রকে রুখে দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশে যেই পরিবেশ বজায় রাখা প্রয়োজন সেই পরিবেশ তারা বজায় রাখবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটি সংস্কারের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তার আগ পর্যন্ত এই বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে সমাবেশে আসা নেতাকর্মীরা কিন্তু এমনটি প্রত্যয় জানাচ্ছেন। লিনিয়া সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গণসমাবেশের বর্তমান চিত্র সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। দর্শক দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে প্রতিবেশী দেশ মিয়ানমার। টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভাসছে দেশটির একাধিক রাজ্য। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নেপিদোর তথ্য মতে এখন পর্যন্ত প্রাণ গেছে 226 জনের। সতর্ক করে জাতিসংঘ জানিয়েছে বন্যায় 6.5 লাখ মানুষের দ্রুত সহায়তা দরকার। লুৎফুর কবিরের রিপোর্ট। কিছুদিন আগেও যে জায়গায় চড়ে বেড়াতো গবাদি পশু আর মানুষ, সেখানে এখন থই থই পানি। নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে। শক্তিশালী টাইফুনের প্রভাবে রাজধানী নেপিদো, মধ্য মান্দালাই, কায়া, কায়েন এবং শান সহ অন্তত 9টি রাজ্য ক্ষতিগ্রস্ত।
বানের জলে দিশেহারা নিম্নাঞ্চলের লোকজন কোথায় যে আশ্রয় নেবে সে জায়গাটুকু হচ্ছে না অনেকের। 9 রাজ্যের কয়েক হাজার মানুষের আশ্রয় হয়েছে সরকারি তাঁবুতে, প্রয়োজনের তুলনায় যা খুবই অপ্রতুল। এই রাজ্যগুলোতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কারণে ভেঙে পড়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, ফলে ক্ষয়ক্ষতির তথ্যও আসছে ধীরগতিতে। বিশেষ করে দুর্গম এলাকার এ সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। এ সংকটকে জান্তা সরকার ক্ষমতা দখলের পর প্রথমবার বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় জানিয়েছে, মিয়ানমারের জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় ও পোশাক প্রয়োজন। 6.5 লাখ মানুষের জন্য অবিলম্বে সহায়তার প্রয়োজন জানিয়ে সতর্ক করেছে সংস্থাটি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 250 মানুষ, নিখোঁজ প্রায় 100। দক্ষিণ এশিয়ায় আঘাত হানা এবছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে ইয়াগিকে। দক্ষিণ চীন, ভিয়েতনাম, লাওসের পাশাপাশি এখন মিয়ানমারে প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে ভিয়েতনামের উত্তরাঞ্চল এবং মিয়ানমার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।